শেষ। তারপর প্রশংসার আশায় কুহুর দিকে তাকে জিজ্ঞেস করলো। কেমন হয়েছে? কুহু পাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, সুন্দর হয়েছে। এমন হালদারাঙা পায়ে নুপুর থাকলে মানাতো। আমার নূপুর নেই। সাত কিছুক্ষণ কুহুর দিকে তাকিয়ে থাকলো, তারপর উঠে দাঁড়ালো, বলল, আজ সন্ধ্যায় একটা পার্টি আছে, আমরা পুরো ফ্যামিলি যাচ্ছি, রেডি হয়ে থেকো। তারপর বেরিয়ে গেল ছাদ থেকে। সন্ধ্যার আগে আগে সাহাদ দুটো বড় সাইজের বক্স হাতে করে বাড়ি ফিরল। ঘরে ঢুকে দেখলো কুহু আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে। সাহাদ গিয়ে কুহুকে আয়নার সামনে রাখা টুলে বসিয়ে দিল। বক্স দুটো ড্রেসিং টেবিলের উপরে খুলে রেখে বলল, দেখো কোনটা পছন্দ হয়। দুটো বক্স ভর্তি বিভিন্ন ডিজাইনের রূপার নূপুর। এত নূপুর একসাথে দেখে কুহু বিস্ময় নিয়ে তাকালো সাহাদের দিকে। সাহাদ ইশারা করে নূপুর বাছাই করতে বলল। কুহু অনেকক্ষণ তাকিয়ে থেকেও কোনোভাবেই পছন্দ করতে পারল না। অসহায় কণ্ঠে বলল, আপনি একটু পছন্দ করে দিন না। কুহুর বলার সাথে সাথে সাহাদ পকেট থেকে এক জোড়া নূপুর বের করে কুহুর পায়ে কাছে বসে পড়ল। এক হাঁটু মাটিতে রেখে বসলো, আরেক হাঁটুতে কুহুর পা রেখে দু পায়ে নূপুর পরিয়ে দিল। কুহুর পায়ের আলতা উঠে গেছে অনেক আগেই, হালকা ছাপ রয়ে গেছে কেবল। সাহাদ নূপুর পরিয়ে আলতো করে চুমু খেলো পায়ের পাতায়। কুহু কেঁপে উঠল সাহাদের এমন কাণ্ডে। সাহাদ কাজ শেষ করে কিছু হয়নি এমন ভাবে উঠে পড়ল। কুহুকে বলল, তাড়াতাড়ি জামা কাপড় দাও, রেডি হতে হবে। কুহু আলমারি থেকে সাহাদের পোশাক বের করে এনে বলল, নিজেই যদি পছন্দ করে পরিয়ে দিবেন, তবে আমাকে পছন্দ করতে দিলেন কেন? যদি তোমার নিজের কোনো পছন্দ থাকে তাই। আমার পছন্দ কোনো নৌপট্টার এক পিস বক্সেও ছিল। সাহাদ দ্রুত রেডি হলো। বের হওয়ার আগে কুহুর গালে চুমু দিয়ে বলল, মাই বিউটিফুল ওয়াইফ, তোমাকে অপরূপ লাগছে। কুহুর দেহ মন জুড়ে আনন্দের শিহরণ বয়ে গেল। ইদানিং সাহাদের কাছ থেকে পাওয়া এই ছোট ছোট স্মৃতিগুলো তার কাছে অমূল্য মনে হয়। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয়। এতদিন সাহাদের প্রতি থাকা সমস্ত রাগ অভিমান সব উড়ে যায়। খান পরিবারের গাড়ি এসে থামলো শহরের সব থেকে আভিজাত্য পার্টি সেন্টারের সামনে। এখানে আজ স্থায়ী থানার ওসির ছেলের বৌভাত হচ্ছে। সেখানেই সবার দাওয়াত ছিল। শুধু যে দাওয়াতে এসেছে তা না, সামনে নির্বাচনকে মাথায় রেখে রাজনৈতিক কারণেও এসেছে খান পরিবার। কেননা আজকের প্রোগ্রামে সব বড় বড় রাঘব বোয়ালদের সমাগম হবে, যাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা প্রয়োজন। সাহাদ কুহুকে নিয়ে গাড়ি থেকে নামলো। আশফাক খান নামলো রেজিয়া সুলতানাকে নিয়ে পাশের গাড়ি থেকে। আব্দুল গাফফার খান আর এমদাদ খান নামলো অন্য গাড়ি থেকে। জয়া বেগম আসতে পারেনি, কারণ কুলসুম বেগমের কোমর ব্যথা। তাই জয়া বেগম রেজিয়া সুলতানাকে যেতে বলে নিজেই থেকে গেছেন বাড়িতে। আশেপাশে গার্ড নিয়ে খান পরিবারের সবাই পার্টি সেন্টারে প্রবেশ করলো। ওসি সাহেব এগিয়ে এসে তাদের অভ্যর্থনা জানালেন। আশফাক খান নতুন সদস্য কুহুর সাথে আস্তে আস্তে সবার পরিচয় করিয়ে দিলেন। কুহু দেখলো আশেপাশের অনেক সুন্দরী দূর থেকে বাঁকা চোখে তাকে আর সাহাদকে দেখছে। কুহুর ভেংসি কাটতে ইচ্ছে হলো, ওদেরকে বলতে ইচ্ছে হলো, দূর থেকে দেখেই স্বাদ মিটিয়ে নে, এই লোক এখন আমার দখলে। সাহাদের দিকে তাকিয়ে দেখলো সে মৃদু হেসে কথা বলছে। তার পরনে বরাবরের মতোই সাদা পাঞ্জাবি পাজামা। আজ পাঞ্জাবির উপর কালো কোট পরেছে, বেশ সুদর্শন লাগছে। কুহুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাদ ভ্রু উঁচিয়ে জানতে চাইল। কুহু হেসে দুপাশে মাথা নাড়িয়ে বুঝালো, কিছু না। পার্টিতে খান পরিবারের পুরুষরা অন্যান্য হাই ক্লাসের লোকেদের সাথে আলোচনায় ব্যস্ত। আলোচনার বিষয়বস্তু ঘুরে ফিরে নির্বাচনে এসেই থামছে। রেজিয়া সুলতানা কুহুকে নিয়ে মহিলাদের আড্ডায় যোগ দিলেন। কুহু বোরিং ফিল করলো মহিলাদের এসব গয়নাগাটি নিয়ে কথাবার্তায়। সে স্টেজে তাকিয়ে বর বউয়ের দিকে তাকালো।
দুজনেই হাসি মুখে বসে আছে। গেস্টরা একজন একজন করে আসছে আর ছবি তুলছে তাদের সাথে। চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকাতেই শাহাদের চোখে চোখ পড়ল। শাহাদ অন্য প্রান্তে পুরুষদের মাঝে বসে আছে, সেখান থেকে স্থির চোখে কুহুর দিকে তাকিয়ে আছে। কুহু তাকাতে ঠোঁট বাঁকিয়ে হাসলো, পকেট থেকে ফোন বের করে মেসেজ করলো। বোরিং লাগছে? হুম। লং ড্রাইভে যাবে? হ্যাঁ হ্যাঁ যাব। শাহাদ ফোন থেকে চোখ তুলে কুহুর দিকে তাকালো। কুহু হাসি হাসি উজ্জ্বল মুখ দেখতে পেল, মেসেজ করলো। আগে খেয়ে নাও, তারপর। শাহাদের সাথে লং ড্রাইভে যাওয়ার উত্তেজনায় কুহু ঠিকমতো খেতে পারল না। সে রেজিয়া সুলতানার সাথে মহিলাদের এদিকটায় খেতে বসেছে, শাহাদ বসেছে পুরুষদের সাথে। রেজিয়া সুলতানা পাশে বসে কত কি তুলে দিল তার পাতে, সে সব শেষ করলো না। তাড়াতাড়ি করে কোনো মতে খেয়ে লেডিস ওয়াশরুমের দিকে দৌড় দিল। পেছন থেকে রেজিয়া সুলতানা ডাকলেও শুনলো না। ওয়াশরুমে এসে নিজেকে ঠিকঠাক করলো, একটু লিপস্টিক দিল। ভারী কাজের সালোয়ার কামিজ পরেছে ও, ওড়না এক পাশে রেখে চুল ছেড়ে দিয়েছে। ওড়নাটা আর একটু ঠিকঠাক করে শাহাদকে মেসেজ করলো। লং ড্রাইভে যাব না? ও পাশ থেকে কিছুক্ষণ পর মেসেজ আসলো। যাব। খাওয়া শেষ করে পার্কিং লটে এসো, আমি গাড়িতে থাকবো। কুহু উত্তেজনায় কাঁপতে লাগলো। এই প্রথম শাহাদের সাথে লং ড্রাইভে যাচ্ছে। কথায় নিয়ে যাবে শাহাদ তাকে। বিয়ের আগে স্বামীর সাথে লং ড্রাইভে যাওয়ার কত স্বপ্ন দেখেছে, তা আজ সত্যি হবে। খুশির চোটে তনয়াকে কল করে জানালো। তনয়া ওপাশ থেকে বলল, গায়ে বেশি করে পারফিউম মেখে যা, ছেলেরা বউয়ের গায়ে মিষ্টি গন্ধ পছন্দ করে। কুহু তনয়ার কথা মতো হ্যান্ড ব্যাগ থেকে পারফিউম বের করে গায়ে পারফিউম দিল। নাক টেনে পারফিউমের গন্ধ নিল। সুন্দর গন্ধ, শাহাদ নিশ্চয়ই পছন্দ করবে। ওয়াশরুমের আয়নায় নিজেকে আরেকটু দেখে ব্যাগ হাতে করে পার্কিং এরিয়ার দিকে চলল। পার্টি সেন্টারের বাইরের সামনের দিকে মোটামুটি বড় এরিয়া নিয়ে পার্কিং লট। অনেক গাড়ি সেখানে সারি সারি করে পার্ক করে রাখা। পার্কিং এরিয়ার একদম কিনারায় কালো রঙের গাড়িটা লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। কুহু চিনতে পারলো গাড়িটাকে, এটা শাহাদের গাড়ি। এই গাড়ি করেই ওরা আজ এসেছে। কুহু এক্সাইটেড হয়ে দ্রুত পায়ে এগিয়ে চলল গাড়িটার দিকে। গাড়িটার কালো কাচ তুলে রাখা, কিন্তু হেডলাইট জ্বলানো। কুহু গাড়ির কাছে এসে প্যাসেঞ্জার সিটের দরজা খুলতে নিলে দরজা নক করা দেখতে পেল। গাড়ির কাছে কয়েকবার টোকা দিল, কিন্তু দরজা আনলক হলো না। কুহু বিরক্ত হয়ে পিছনের দরজাটা টান দিলে খুলে গেল। দরজা খুলে গাড়িতে উঠে বসতে বসতে বলল, এভাবে গাড়ি লক করে বসে আছেন কেন? আমি যে নক করেছি শুনেননি? এই কথা বলে সামনে তাকিয়ে কুহু অবাক হয়ে গেল। সামনের ড্রাইভিং সিটে বসে একটা ছেলে ওর দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। কুহু প্রশ্ন করলো, কে আপনি? ছেলেটা ওর প্রশ্নের জবাব দিল না। আরো 3টা ছেলে একই সাথে দরজা খুলে গাড়িতে উঠে বসলো। একজন সামনের প্যাসেঞ্জার সিটে, বাকি দুজন কুহুর দুপাশে। কুহু চমকে গিয়ে বড় বড় চোখ নিয়ে সবার দিকে তাকালো। সবাই নিজ নিজ জায়গায় বসে কুহুর দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে, যেন তারা পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখছে। কুহু চট করে বুঝে ফেললো কি হতে যাচ্ছে। বিপদ টের পেয়ে তার হাতে কেমন যেন অসাড় হয়ে আসতে চাইল। সে ডান পাশের ছেলেটাকে ধাক্কা দিয়ে বলল, সরুন, আমাকে যেতে দিন। কিন্তু ছেলেটা সরল না, বরং দরজা আগলে বসলো। সামনের সিটে বসা ছেলেটা কুহুর বাম পাশের বসা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, বসে না থেকে মেয়েটাকে অজ্ঞান কর। অজ্ঞান করার কথা শুনে কুহুর বুকের ভেতরটা ধক করে উঠল। সে চিৎকার করে উঠল। আতঙ্কিত হয়ে গাড়ি থেকে বের হতে চাইল, কিন্তু দুপাশে দুজন বসে থাকায় বের হতে পারল না। তার বাম পাশের ছেলেটা একটা ছোট শিশি আর একটা রুমাল বের করলো। কুহু আতঙ্কিত নিয়ে বিস্মিত চোখে তাকিয়ে রইল। ভয়ে তার দম বন্ধ হয়ে আসতে যাচ্ছে, মস্তিষ্ক অচল হতে যাচ্ছে। ছেলেটা শিশিটার উপর করে ধরল রুমালে, তারপর রুমালটা কুহুর দিকে এগিয়ে আনার প্রস্তুতি নিল। কুহু ভয়ে আর্তনাতে চিৎকার করে জ্ঞান হারালো। রুমাল হাতে ছেলেটা হতভম্ব হয়ে বাকি 3 জনের দিকে তাকালো। বাকি ছেলেরাও হা হয়ে গেল এমন কাণ্ডে। ড্রাইভিং সিটে থাকা ছেলেটা বলল, এ দেখে নিজে নিজে অজ্ঞান হয়ে গেছে। প্যাসেঞ্জার সিটের ছেলেটা বলল, ভাই তাড়াতাড়ি গাড়িটা স্টার্ট দে। গাড়ি অত্যন্ত নিজে নিজে স্টার্ট হবে না, শাহাদ খান জানতে পারলে এখানেই গুলি করে মারবে।
ছেলেগুলো নিজের সম্মতি ফিরে পেল। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত বেগে গাড়ি চালিয়ে কুহুকে নিয়ে পালিয়ে গেল। খান পরিবারের সবাই থমথমে মুখে এদিকে ওদিকে ছুটছে। সবাই খুঁজছে কুহুকে। পার্টি থেকে কুহুর এভাবে গায়েব হয়ে যাওয়ার কারণ তারা কেউই বুঝতে পারছে না। আশফাক খান সাথে আসা সব গার্ডকে অ্যালার্ট করে দিলেন, সবাইকে সব জায়গায় খোঁজার আদেশ দিলেন। সাথে এটাও বলে দিলেন কেউ যেন কুহুর গায়েব হওয়ার বুঝতে না পারে। এতে খান পরিবারের সাথে সাথে কুহুর নামেও কুৎসা রটনা হতে পারে। তাই ভেতরে ভেতরে চিন্তা থাকলেও বাইরে বাইরে সবাই স্বাভাবিক থেকে এদিকে ওদিকে খুঁজতে লাগলো। পার্টিতে আসা কাউকেই বুঝতে দিল না কিছু। সাহাদ পুরো পার্টি সেন্টার কয়েকবার চক্কর দিয়েছে, তাও কোথাও কুহুকে পায়নি। সে চিন্তিত মুখে পার্টি সেন্টারের সামনে এসে দাঁড়ালো। বাইরে দিয়ে শান্ত দেখা গেলেও ভেতরে তার সব এলোমেলো হয়ে গেছে। তার বুকের ভেতরটা কেমন জানি করছে, তুফান বয়ে যাচ্ছে সেখানে। বিভিন্ন খারাপ চিন্তা মনে আসছে। শত্রুরা তাকে কিছু করতে না পেরে কুহুর উপর শোধ তুলবে না তো? সাহাদ চোখ বন্ধ করে মন থেকে এমন চিন্তা দূর করার চেষ্টা করলো। তোমাল তার দলবল নিয়ে হাঁপাতে হাঁপাতে সাহাদের কাছে এসে বলল, ভাই পিছনের দিকটা দেখে এসেছি, কেউ নেই। সাহাদ স্থির দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে রইল। হিসাব মেলাতে থাকলো সবকিছু। একটা গার্ড ল্যাপটপ হাতে নিয়ে এসে বলল, স্যার এই সিসিটিভি ফুটেজ দেখুন। পার্কিং এরিয়ার সামনের একটা বিল্ডিংয়ের সিসিটিভি ফুটেজ এটা। আমরা সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে পেয়েছি। সাহাদ ফুটেজটা দেখলো। ফুটেজে কুহুকে দেখা যাচ্ছে সে নিজে নিজে একটা গাড়িতে গিয়ে উঠে বসলো। সাহাদ ক্লান্ত অনুভব করলো, ঘামতে থাকে তার শরীর। পরনে কোটিটা এক টানে খুলে ফেলে ছুঁড়ে ফেললো মাটিতে। তারপর পাশে থাকা একটা প্লাস্টিকের চেয়ার টেনে বসে পড়ল। দুহাত মুষ্টিবদ্ধ করে মাটির দিকে তাকিয়ে রইল। তোমার ল্যাপটপটা নিয়ে ফুটেজটা দেখে বলল, ভাই ফুটেজ দেখে যা বুঝলাম, ভাবি নিজে নিজে কিডন্যাপ হয়েছে। একটু পানিতে। তোমার ল্যাপটপটা গার্ডের হাতে দিয়ে উদ্ধাসে পানি আনতে ছুটল। সাহাদ 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট টানছে। তার সিগারেট খাওয়ার অভ্যাস তেমন নেই, কিন্তু আজ এমন একটা পরিস্থিতিতে এসেছে যে শরীরের নিকোটিনের চাহিদা তৈরি হয়েছে। সময়ের সাথে পাল্লা দিয়ে সেই চাহিদা তরতর করে বাড়ছে। তার পেছনে কয়েকটা গাড়িতে গার্ড থেকে শুরু করে দলের অনেক ছেলেরা রয়েছে। সবাই ব্যস্ত হয়ে এদিকে ওদিকে ছুটছে। সাইবার এক্সপার্টদের কুহুর ফোনের লোকেশন ট্র্যাক করতে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। গার্ড কয়েকজন সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে গাড়িটা কোথায় গিয়েছে তা দেখছে। ক্রিং ক্রিং করে সাহাদের ফোন বেজে উঠল। অর্ধেক খাওয়া সিগারেটটা ফেলে দিয়ে পকেট থেকে ফোন বের করে রিসিভ করলো। ওপাশ থেকে ভেসে উঠল আশফাক খানের অস্থির গলা, সাহাদ, যে কোনো মূল্যে কুহুকে অজ্ঞাত অবস্থায় খুঁজে বের কর। মেয়েটার কিছু হলে আমার বন্ধুর সামনে মুখ দেখাতে পারবো না। সাহাদ মৃদু স্বরে বলল, আচ্ছা বাবু। কল কেটে দিয়ে সাহাদ কঠিন মুখে দূরে রাস্তার দিকে তাকিয়ে রইল। না, কেউ টাকার জন্য কিডন্যাপ করেনি কুহুকে। টাকার জন্য কিডন্যাপ করলে এতক্ষণে মুক্তিপণ চেয়ে ফোন করেছে অন্য কারণে। সাহাদের সাথে শত্রুতা করে কিডন্যাপ করেছে। কুহু খান পরিবারের ছেলে সাহাদ খানের বউ হওয়ার অপরাধে কিডন্যাপ হয়েছে। এখন কি ওরা সাহাদের উপর শোধ তুলতে কুহুকে কষ্ট দিবে? কি করবে কুহুর সাথে? খুব খারাপ কিছু করবে কি? সাহাদের চোখ টলমল করে উঠল। দাঁতের সাথে দাঁত লেগে চোয়াল শক্ত হয়ে গেল। প্রচণ্ড আক্রোশে চিৎকার করে ফোনটা আছাড় মারল রাস্তায়। সাহাদের চিৎকার আর ফোন ভাঙার শব্দে সবাই চমকে সাহাদের দিকে তাকালো। সাহাদ কপালে এক হাত রেখে বড় বড় শ্বাস ফেলছে। টলমল লাল চোখ তার। রাগে চোখ মুখ কঠিন হয়ে গিয়েছে। ভেতরে ভেতরে পুরো দুনিয়া জ্বালিয়ে দিতে ইচ্ছে হচ্ছে। তার গায়ে হাত দিক সে মেনে নিবে, কিন্তু তার বউয়ের গায়ে কেন হাত দিবে? তাহলে তো শান্তশিষ্ট জেন্টলম্যানেরও ইমেজ বজায় রাখা অসম্ভব হয়ে দাঁড়াবে তার পক্ষে। সাহাদ রাস্তায় 2 পা রেখে তার গাড়ির প্যাসেঞ্জার সিটে বসলো। আর একটা সিগারেট ধরিয়ে হুঙ্কার ছাড়ল। তোমাল একটা মাইক্রোবাসের পাশে দাঁড়িয়েছিল। মাইক্রোবাসের ভেতরে ল্যাপটপে সিসিটিভির ফুটেজ চেক করা হচ্ছে। সাহাদের ডাক পেয়ে দৌড়ে আসলো। জি ভাই। এ বিষয়ে কোনো খবর যেন লিক না হয়। যারা যারা আজ সাথে আছে তাদের মাঝে কেউ যদি খবর লিক করে
সবাইকে জানে মেরে ফেলবো। না ভাই, কেউ কিছু বলবে না। কুহুর ফোন ট্র্যাক হয়েছে। তোমাল ভয়ে ভয়ে বলল। না ভাই, ভাবির ফোন সুইচ অফ করে দিয়েছে কিডন্যাপাররা। সাথ লম্বা করে সিগারেটে টান দিল। ব্রেন এত অস্থির হয়ে আছে যে কিছু ভাবতেও পারছে না ঠিক মতো। কই যাবে, কি করলে কুহুকে পাবে, এসব ভেবে বুকের ভেতরটা জ্বলছে। একটা গাঠ দৌড়ে এলো, সাহাদকে উদ্দেশ্য করে বলল, স্যার গাড়িটাকে ট্রেস করা গেছে, কিন্তু এরপর আর গাড়িটাকে কোথাও পাইনি, কারণ ওই রাস্তাগুলোতে সিসিটিভি ক্যামেরা নেই। ছেলেগুলোকে ট্রেস করা গেছে? চেষ্টা চলছে স্যার, সবারই মুখে মাস্ক ছিল, তবে ধারণা করা হচ্ছে সবাই ভার্সিটি পড়ুয়াই হবে। গাড়িটা যে রাস্তায় শেষবার দেখা গেছে সেই রাস্তাটা যত দিক দিয়ে গেছে সব দিকে গাড়ি পাঠাও, তবে তন্ন তন্ন করে খুঁজবে, কিছু যেন বাদ না যায়। সাহাদের কথা শুনে গাড়িটা চলে গেল। সাহাদ হাতের সিগারেটটা ফেলে দিল, গাড়িতে পা তুলে দরজা লাগিয়ে বলল, তমাল গাড়ি স্টার্ট দে। সব কটা গাড়ি চারিদিকে রওনা করলো। সাহাদের গাড়ির পেছনে আরেকটা মাইক্রো সাথে চলল। প্যাসেঞ্জার সিটে বসে সাহাদ আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো যেন কুহু অক্ষত থাকে। পার্টি সেন্টারে কেন সে কুহুকে চোখে চোখে রাখলো না, তার জন্য নিজেকে ধিক্কার দিল। কিন্তু এত এত মানুষ, এতগুলো গার্ড থাকা সত্ত্বেও কুহুর বিপদ হতে পারে তাই বা কে জানতো। সাত রাস্তার দিকে চোখ রেখে সিটে মাথা এলিয়ে দিল। যদি মেসেজ দেওয়ার সাথে সাথে পার্কিং লটে চলে যেত সে, তবে এটা ঘটতো না। কিন্তু সে তো ভেবেছিল কুহু বোধহয় এখনও খাচ্ছে। কুহু যে এত তাড়াতাড়ি খাওয়া শেষ করে সাথে সাথেই পার্কিংয়ে চলে যাবে তার ধারণাতেও ছিল না সাহাদের। কাঠ আর লাকড়ি বোঝাই টিনের ছাউনি দেওয়া একটা ঘরের সামনে 4 জন ছেলে গোল করে দাঁড়িয়ে আছে, সবার মুখেই চিন্তার ছাপ। রাফি জিজ্ঞেস করলো, তোরা শিওর যে ওই জায়গায় সিসিটিভি ক্যামেরা ছিল না? লিমন বলল, হ্যাঁ শিওর, আমি নিজে চেক করেছিলাম সিকিউরিটি রুমে গিয়ে। শিহাব চোখ মুখ কালো করে বলল, আমার খুব ভয় করছে, কেন যে আমি তোদের সাথে যোগ দিলাম, শাহাদ খান জানলে না কি করে শাস্তি দিবে। মিলন ধমক দিয়ে বলল, চুপ ভিটুর ডিম, তোকে দলে নেওয়াটাই ভুল হয়েছে। হাসপের জোড়াজুড়িতেই তোকে দলে নিয়েছিলাম, নয়তো কখনো নিতামই না। হাসিব চুপচাপ দাঁড়িয়ে ওদের তর্ক শুনছে। সে শিহাবকে দলে নিয়েছিল কারণ শিহাব ভালো গাড়ি চালাতে পারে। কদিন আগে হাসিব যখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সিদ্ধান্ত নিল সামাজিকভাবে সাহাদকে হেয় করতে তার স্ত্রীকে কিডন্যাপ করবে, তখন সেটা বিশ্বস্ত বন্ধুদের সাথে শেয়ার করলো। তাদেরকে রাজনীতি করে ক্যারিয়ার গড়ার লোভ দেখালো। সবে ভার্সিটিতে পদার্পণ করা ছেলেগুলোর চোখ তখন চকচক করে উঠল আসন্ন ভবিষ্যতের সফল কামের ভাবনায়। 3 জনই তখন হাসিবের সাথে এক হয়ে লেগে পড়ল প্ল্যান সাজাতে। প্রথমেই তারা কুহুর বায়োডাটা সংগ্রহ করলো। অবাক হলো যখন দেখলো কুহু তাদেরই ভার্সিটির সিনিয়র। তারপর তারা নিয়ম করে কুহুকে ফলো করতে লাগলো। কবে এবং কিভাবে কিডন্যাপ করলে সেটা লোক জানাজানি হবে তার সুযোগ খুঁজতে লাগলো। তারপর হাসিব জানতে পারল স্থায়ী ওসির ছেলের বউ ভাতে হিসামকেও দাওয়াত করা হয়েছে, কিন্তু সেখানে শাহাদ খান সব পরিবারে থাকবে, এই কারণে হিসাম দাওয়াত ক্যান্সেল করেছে। তখন সে এটাকেই সুবর্ণ সুযোগ হিসেবে বেছে নিল। এরকম সামাজিক পার্টি থেকে হঠাৎ করে একটা মেয়ে গায়েব হয়ে গেলে অবশ্যই সেটা আলোড়ন সৃষ্টি করবে। তাই বন্ধুদেরকে নিয়ে তখনই প্ল্যান সাজিয়ে ফেলল। কথায় সিসিটিভি ক্যামেরা নেই তা জেনে নিয়ে সেখানে গাড়ি পার্ক করে গাড়িতে শিহাবকে বসিয়ে রেখে বাকি 3 জন জায়গাটা পরোক্ষ করতে বের হয়েছিল। 4 জনের মুখেই ছিল কালো মাস্ক, কিন্তু যখন দেখলো কুহু নিজে এসে গাড়িতে উঠে বসেছে তখন তাদের বিস্ময়ের সীমা রইল না। রাফি একবার লাকড়ির ঘরের দিকে তাকালো। ঘরটার এক পাশে টিনের দেওয়াল দেওয়া, বাকি 3 পাশ খোলা। ঘরের সামনে সারি করে লাকড়ির ঠাল করে রাখা। ঘরের ভেতরেও লাকড়ি আছে লাকড়ির কাটার অস্ত্র। ঘরের এক পাশের দেওয়ালের সাথে লাগানো একটা কাঠের চৌকি, সেখানে তেল চিটচিটে তোষক আর বালিশ, তার উপরেই কুহুকে শুয়ে রাখা হয়েছে। রাফি ভয়ে ভয়ে বলল, মেয়েটা উঠে যাবে না তো? আর কতক্ষণ অজ্ঞান হয়ে থাকবে?
লিমন বলল, ওঠার তো কথাই, আমি জীবনে এমন কেস দেখিনি। মেয়ে নিজে নিজে কিডন্যাপের গাড়িতে উঠে বসে অজ্ঞান হয়ে যায়। কিডন্যাপারদের কিছু করতে পারিনি। এত কষ্ট করে প্ল্যান করলাম, সেই প্ল্যানের কিছুই হলো না। ধুর, এভাবে মজা পাওয়া যায় নাকি? রাফি সমর্থন করে বলল। জীবনের প্রথম কিডন্যাপটা ফেল হলো। শিহাব বলল, আমি তো ভয়ে গাড়ির সব দরজা বন্ধ করে বসেছিলাম। হঠাৎ দেখি এই মেয়ে জ্বালানায় নক করছে। আমি তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, তারপর ভ্যাবাচিকা খেয়ে গাড়ির সব দরজা আনলক করে দিলাম। তখন মেয়ে পিছনের দরজা খুলে উঠে বসলো। হাসিব সবাইকে থামিয়ে বলল, থাম তোরা, এতক্ষণে বোধ হয় চারিদিকে লোকজন জানাজানি হয়ে গেছে। আর কিছুক্ষণ যাওয়ার পর গাড়ি সহ ওকে খানবাড়ির কাছাকাছি রেখে আসবো। রাফি চিৎকার করে বলল, গাড়ি সহ রেখে আসবি মানে? আমার মামা এই গাড়িটা বিদেশ থেকে কিনে পাঠিয়েছে, এখনো নাম্বার প্লেটও লাগায়নি পর্যন্ত, একদম ব্র্যান্ড নিউ। হাসিব জোরপূর্বক হেসে বলল, সেজন্যই রেখে আসবো। আমি খবর নেওয়ার জন্য বাড়িতে যাচ্ছি, তোরা জায়গাটা পাহারা দে। এটা বলে হাসিব তার বাড়ির দিকে রওনা দিল। যাতে কেউ লোকেশন ট্র্যাক করতে না পারে তাই কেউ মোবাইল সাথে আনেনি। হাসিব তাই বাড়িতে গিয়ে কি হচ্ছে তার খোঁজ খবর নিবে। এই জায়গাটা তার বাড়ির কাছেই, আশেপাশে অনেক খালি প্লট, সন্ধ্যার পরই নীরব থাকে। এই জন্যই সে এই জায়গাটা পছন্দ করেছে। রাফি মাথায় হাত দিয়ে হাই হাই করে উঠল। সরল মনে তার ব্যান্ড নিউ নতুন গাড়িটা দিয়েছিল হাসিবকে। আশা ছিল হাসিবের হাত ধরে রাজনীতিতে নাম লেখাবে, তরুণ নেতা হয়ে হাজারো মেয়ের স্বপ্নের পুরুষ হবে, ফেসবুকে ফলোয়ার হবে। কিন্তু মাঝখান থেকে গাড়িটা খসে গেল। কুহুর চোখ পিটপিট করে তাকালো। প্রথম দফায় সে চারিদিকে অন্ধকার দেখল। তারপর অন্ধকার সরে আসতেই চারপাশ কিছুটা দৃষ্টিগোচর হলো। আস্তে আস্তে উঠে বসলো, বড় বড় চোখ করে চারপাশে মাথা ঘুরাতে লাগলো। সে কোথায় আছে, কেন আছে, কিছুই বুঝতে পারল না। এদিকে ওদিকে তাকালো। অল্প দূরের রাস্তার ল্যাম্প পোস্টের আলোতে একটা খোলা ঘরের মতো নজরে পড়ল। দূরে জ্বলতে থাকা অনেক আলো দেখতে পেল। খানিক পরেই যখন আস্তে আস্তে সব মনে পড়ল, তখন লাফিয়ে দাঁড়িয়ে পড়ল। কানে এলো কয়েকটা ছেলের কণ্ঠ, নিচু কণ্ঠে কি সব বলাবলি করছে। এরাই কিডন্যাপার। কুহু জেগে গেছে, দেখতে পেলে নিশ্চয়ই আক্রমণ করতে আসবে, তাই এখনই পালাতে হবে। কুহু আতঙ্কিতগ্রস্ত হয়ে কিছু বিবেচনা না করেই আধো অন্ধকারের রাস্তার ল্যাম্পপোস্টার লক্ষ্য করে দৌড় দিল। মাটিতে পড়ে থাকা লাকড়ির সাথে হোঁচট খেয়ে ঘরের ভেতরে থাকা উঁচু করে রাখা লাকড়িগুলোর উপর পড়ল। ধাক্কা খেয়ে সমস্ত লাকড়ি গড়িয়ে পড়ল মাটিতে। শব্দ পেয়ে তিনজন ঘরের ভেতরে দৌড় দিল। কুহুকে ভয়ার্ত চোখে দাঁড়িয়ে থাকতে দেখে মিলন শিহাবকে বলল, তোকে না বলেছিলাম ওকে বেঁধে রাখতে? শিহাব আমতা করে বলল, ধরাধরি করে নিয়ে এসে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই মানে ছিল না। মিলন কিরমির করে বলল, বোকার দল, তোদের সাথে যোগ দেওয়াই ভুল হয়েছে। রাফি চিৎকার করে বলল, তর্ক না করে মেয়েটাকে ধর। তিনজনই ফাঁকা হয়ে দাঁড়িয়ে কুহুকে ঘিরে ফেলার চেষ্টা করলো। কুহু ততক্ষণে মাটি থেকে একটা লাকড়ি তুলে নিয়েছে। রাস্তার ল্যাম্পপোস্টার আলোতে তিনজনের চেহারা অল্প দেখা যাচ্ছে। কুহু লাকড়িটা ওদের দিকে তাক করে বলল, আমার কাছে আসলে আমি কিন্তু মাথা ফাটিয়ে ফেলবো। শিহাব বিনীত কণ্ঠে বলল, দেখুন আপু, আমরা অনেক ভালো ছেলে, আমরা কিছু করব না, আপনি মাথা ফাটাবেন না প্লিজ, রক্তে আমার ফোবিয়া আছে। রাফি আর মিলন দুজনই হতাশ হলো। শিহাবকে ধমকে বলল, চুপ কর, ওকে ধর। প্রথমেই এগিয়ে আসলো মিলন। তার দেখা দেখি বাকি দুজনও এগিয়ে আসলো। কুহু নিজেকে বাঁচাতে চিৎকার করে হাত উপরে তুলে আঘাত করলো ওদের উপর। রাফি আর মিলন তড়িৎ সরে গেল। আঘাত পড়ল শিহাবের উপর। শিহাব মাথায় হাত দিয়ে মাটিতে পড়ে গেল। যন্ত্রণায় কাতর হয়ে বলল, এ কি করলেন আপু, আমার মাথা ফাটিয়ে দিলেন। কুহু নিজের কাজে নিজেই হতভম্ব হয়ে গেল। বড় বড় চোখ করে তাকিয়ে রইল শিহাবের দিকে। রাফি আর মিলন দুজনেই শিহাবকে ধরতে গেল, পরক্ষণেই দাঁড়িয়ে পড়ল কুহুকে ধরার জন্য। কুহু লাকড়িটা ওদের দিকে ছুঁড়ে ফেলে ঘুরে দৌড় দিল রাস্তার দিকে। লাকড়ি ঘরটা রাস্তা থেকে কিছুটা দূরে। সামনের ছোটখাটো একটা ক্ষেত পেরিয়ে রাস্তার গিয়ে উঠতে হয়। রাস্তাটা একটু উঁচু, জায়গাটা
থেকে। কুহু উচ্ছ্বাসের সাথে রাস্তার লক্ষ্য করে দৌড়াচ্ছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে পুরো জায়গাটা আলো ছায়ার সৃষ্টি করেছে। কুহু চিৎকার করতে করতে একেবারেই দৌড়াচ্ছে। পেছনে দৌড়াচ্ছে রাফি আর মিলনও। কুহুর দৌড় ততটা জোরে হচ্ছে না। একে তো ভয়ে আছে, তার উপর আবার মেয়ে মানুষ, দৌড়ঝাঁপের অভ্যাস নেই তেমন। আর একটু গেলেই ওরা কুহুকে ধরে ফেলবে। রাস্তা থেকে অল্প দূরত্ব গিয়ে কুহু হঠাৎ দাঁড়িয়ে গেল, পিছনে ফিরে তাকালো ওদের দিকে। ওরা দুজনেই অবাক হলো। দৌড়ের গতি কমিয়ে ভ্রু কুঁচকে কুহুর সামনে এসে দাঁড়ালো। ওরা এসে দাঁড়াতেই আচমকা কুহু দু হাতে দুজনের বাহু ধরে বাম পাশের দিকে ধাক্কা দিল। রাফি আর মিলন আবিষ্কার করলো ওদের পায়ের নিচে মাটি নেই। দুজনেই একজনের আরেকজনকে ধরে এই করতে করতে পাশের ডোবায় পড়ল। কাদা পানিতে মাখামাখি হয়ে দুজন যখন উঠে দাঁড়ালো তখন কুহু কোথাও নেই, উধাও হয়ে গেছে। তাকিয়ে দেখলো দুজনেই হাঁটু পানিতে দাঁড়িয়ে আছে। রাস্তার পাশে এই নিচু জায়গাটা থেকে হয়তো কখনো মাটি তোলা হয়েছে। সেই গর্তটাই বৃষ্টির পানিতে ডোবায় পূরণ রূপ নিয়েছে। দুজনই হতভম্ব হয়ে কাদা পানিতে মাখামাখি হয়ে দাঁড়িয়ে রইল। কুহু হাঁপাতে হাঁপাতে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। এই এলাকাটায় বাড়ি ঘরের সংখ্যা তেমন নেই। এদিকে ওদিকে ছড়ানো ছিটানো বড় জায়গা নিয়ে আভিজাত্য বাড়ি, আর বেশিরভাগই প্লট এখনো বিক্রি হয়নি। অনেকক্ষণ দৌড়ে এসে এই বাড়িটার আশ্রয়ে নেওয়ার জন্য বেছে নিল কুহু। পথে আরো দু একটা বাড়ি পেয়েছে, কিন্তু ওগুলোর গেট বন্ধ পেয়েছে। এই বাড়িটার বিশাল লোহার গেট হালকা খোলা। কুহু গেট ধাক্কা দিয়ে ঢুকে পড়ল। দারোয়ান গেটের পাশের ছোট্ট ঘরটায় বসে ঝিমুচ্ছে, তাই কুহুকে দেখতে পেল না। কুহু বাগান পেরিয়ে দৌড়ে সদর দরজায় গিয়ে কড়া নাড়ল। দরজা খুলে দিল একটা কাজের লোক। কুহু কাজের লোকটাকে ঠেলে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। তারপর ভেতরে ড্রয়িং রুমের সবার দিকে তাকে আটকে উঠল। ছোট একটা চিৎকার দিয়ে মুখে হাত চেপে ধরল। হাসিব সোফায় বসে ফোন দিয়ে ঘাটাঘাটি করছিল। এতটাই তাড়াহুড়ায় ছিল যে নিজের ঘরে যাওয়ার সময় পায়নি। এমনকি মুখের কালো মাস্কটাও খুলেনি। মোবাইল ফোনে খান পরিবার পুত্রবধূ নিখোঁজ হওয়ার কোনো নিউজ পাবলিক হয়েছে কিনা দেখছিল, কিন্তু কোথাও কোনো নিউজ নেই। চরম বিরক্তিতে তার কপাল কুঁচকে এসেছে। এমন বিরক্তি যে দরজায় কড়া নাড়ার শব্দেও সে মুখ তুলে চাইল না। আচমকা মেয়েলি চিৎকারে সে মুখ তুলে চাইল। দরজায় কুহুকে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখ হা হয়ে গেল। তার বিস্ময়ে সমস্ত সীমা পরিসীমা অতিক্রম হলো। অন্ধকার রাস্তার বুক চিরে শাহাদের গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে। একটা ইন্ডাস্ট্রিক এলাকা দিয়ে যাচ্ছে ওরা। ওখানে বেশিরভাগ ইট ভাড়া। কুহুকে কিডন্যাপ করা গাড়িটা রেল রাস্তা দিয়ে উধাও হয়ে গেছে। রাস্তাটা অনেকগুলো রাস্তায় ভাগ হয়ে এদিকে সেদিকে চলে গেছে। তার মাঝে একটা রাস্তা দিয়ে যাচ্ছে শাহাদ। আশেপাশে সব এলাকায় লোকজন নামিয়ে দেওয়া হয়েছে। সবাই খুঁজছে গাড়িটাকে। গাড়িটা সেম শাহাদের গাড়িটার মতো। সেই জন্যই কুহু ভুল করে উঠে পড়েছে। গাড়িটায় কোনো নাম্বার প্লেট না থাকায় গাড়িটাকে শনাক্ত করা যাচ্ছে না। জিপিএস দিয়ে ট্র্যাক করাও সম্ভব হচ্ছে না। সাত প্যাসেঞ্জার সিটে স্থির হয়ে বসে আছে। এক হাত গাড়ির জানালার ঠেকিয়ে ঠোঁটের উপর রেখে শান্ত চোখে রাস্তার দিকে তাকিয়ে আছে। গাড়ি চালাতে চালাতে তোমাল একবার আর চোখে শাহাদের দিকে তাকালো। শাহাদকে এভাবে দেখে তোমাল বেশ বুঝতে পারলো শাহাদের ভেতরে কি চলছে। এই মুহূর্তে কিডন্যাপার কাউকে হাতের কাছে পেলে শাহাদ যে ওদের মাঝখান থেকে ছিঁড়ে ফেলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই তোমালের। উপর থেকে শান্তশিষ্ট ভদ্র মনে হলেও ভেতরে যে শাহাদ কতটা ভয়ঙ্কর হতে পারে প্রয়োজনে তা তোমাল জানে। তোমাল একটা ছোট্ট ঢোক গিলে চোখ সরিয়ে রাস্তার দিকে তাকালো। আর যদি কুহুকে না পাওয়া যায় তাহলে কাল সকাল হতে হতে শাহাদ ত্রাস সৃষ্টি করবে শহরে। ক্রিং ক্রিং করে তোমালের ফোনটা বেজে উঠল। স্টার্টিংয়ের নিয়ন্ত্রণ রেখে তোমাল ফোনটা বের করলো। একটা গার্ড কল করেছে। নিশ্চয়ই শাহাদকে কল করতে সাহস পাচ্ছে না। তোমাল কল রিসিভ করলো। ওপাশ থেকে কথা শুনে ব্রেক কষে গাড়ি থামিয়ে দিল। তোমাল গাড়ি থামিয়ে দিতেই শাহাদের পেছনে আসা গার্ড ভর্তি গাড়িটাও থেমে গেল। শাহাদ ভ্রু কুঁচকে তাকালো তোমালের দিকে। তোমাল ফোন নামিয়ে বলল,
ভাই গাড়িটা পাওয়া গেছে। সাত সোজা হয়ে বসলো, কিছু না বলে গাড়ির দরজা খুলে বের হয়ে পড়ল। গাড়ির সামনের দিকে ঘুরে ড্রাইভিং সিটের দরজা খুলে তমালকে বলল, বের হ, এখানে গিয়ে বস। তমাল বিস্মিত হয়ে নেমে পড়ল, ঘুরে গিয়ে প্যাসেঞ্জার সিটে বসলো। সাহাদ ড্রাইভিং সিটে বসে বিপজ্জনকভাবে গাড়িটা ইনটার্ন করলো, তারপর সর্বোচ্চ গতিতে গাড়ি টান দিল। তমাল সিটের সাথে এক প্রকার সেটে গেল, তাড়াতাড়ি হাত বাড়িয়ে সিট বেল্ট বাঁধলো। সাহাদ যে কিনা কখনো কোনো রুলস ব্রেক করে না, সে নিজেই সিট বেল্ট না বেঁধেই কোনো প্রকার ট্রাফিক সিগন্যাল না মেনেই সর্বোচ্চ গতিতে গাড়ি চালাচ্ছে। পেছনে গার্ডদের গাড়িটাও সাহাদের গাড়িটার সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছে। তমালের বলা লোকেশন সাহাদ গাড়ি এনে থামালো। গাড়ি থেকে দ্রুত নেমে এসে দেখতে পেল সেখানে অলরেডি অনেক গার্ড আর গাড়ি রয়েছে। সাহাদকে নামতে দেখে একটা গার্ড এগিয়ে এসে বলল, স্যার, গাড়িটাকে আমরা এখন কিছুটা দূরে একটা ঝোপের কাছে পেয়েছি। ছেলেরা গাড়িটাকে ধাক্কা দিয়ে এখানে নিয়ে এসেছে। সাহাদ গাড়িটার দিকে একবার তাকালো, জিজ্ঞাসা করলো, ছেলেগুলো? স্যার, 3 জনকে এই লকড়ির গুদামে পেয়েছি, আর একজন নেই। আর ম্যাম কোথায় আছে ওরা বলছে না। স্যার, ওনাকে মুশরফ আলী স্যার বাইরে দাঁড় করিয়ে রাখতে বলেছেন। সাহাদ গার্ডটাকে ইশারা করলো ওকে ছেলেগুলোর কাছে নিয়ে যাওয়ার জন্য। গার্ডটার পিছু পিছু যাওয়ার সময় হাত বাড়ালো তমালের দিকে। তমাল যেতে যেতে সাহাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোমরে গুজে রাখা রিভলভারটা সাহাদের হাতে দিল। সাহাদ রিভলভারটা লোড করতে করতে সামনের ক্ষেতটা পেরিয়ে লাকড়ির ঘরটায় চলে গেল। লাকড়ির ঘরটা এমনিতে অন্ধকার, গার্ডদের লাইটের আলোতে এখন কিছুটা আলোকিত হয়েছে। ঘরের মাঝখানে মাটিতে 3টা ছেলে বসে আছে, 3জনই চোখ মুখ অসহায়ের ছাপ। একজন তো প্রায় কেঁদেই দিবে এমন অবস্থা। সাহাদ 3জনের দিকে একবার দেখলো ভালো করে, হেঁটে গিয়ে ঘরের পাশে রাখা চৌকিটার বসলো, মাটির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল,